নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি এক্সক্লুসিভ। আজ 100তম পর্ব। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়ে যা হয়তো আপনার রাতের ঘুম কেড়ে নেবে, আবার হয়তো আপনাকে একটু ভাবাবে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ কি আজকে একেবারে অর্থনৈতিক ধ্বংসের দোরগোড়ায়? যে দেশ একসময় অর্থনীতির পোস্টার বয় ছিল, সাউথ ইস্ট এশিয়ার অর্থনীতির পোস্টার বয় ছিল, আজ সেখানে কেন কোটি কোটি মানুষের হাহাকার? আজ আমরা কোনো সাধারণ সংবাদ কিংবা সাধারণ খবর দেব না। আজ আমরা করব বিশ্লেষণ, জানব কেন 1 ফেব্রুয়ারি থেকে ওপার বাংলায় এক ভয়াবহ স্তব্ধতা নামতে চলেছে। আপনাদের জানাবো কেন কোটি কোটি মানুষ এক লহমায় 1 ফেব্রুয়ারি থেকে কর্মহীন হতে চলেছেন বাংলাদেশে। বাংলাদেশের মেরুদণ্ড অর্থাৎ টেক্সটাইল শিল্প চিরতরে বন্ধ হওয়ার মুখে। ঠিক শুনছেন, বাংলাদেশের টেক্সটাইল শিল্প চিরতরে বন্ধ হওয়ার মুখে। বাংলাদেশের টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বা বিটিএমএ ঘোষণা করে দিয়েছে আগামী 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব সুতোর মিল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যাবে। কেন? কারণ ভারতের দাপট, আমাদের মাস্টার স্ট্রোক। এই মুহূর্তে বিটিএম কিংবা বাংলাদেশ টেক্সটাইল মিলস বলছে 1 ফেব্রুয়ারি থেকে সেখানে সমস্ত সুতোর মিল, টেক্সটাইল মিল, যেটা বাংলাদেশের অর্থনীতির একেবারে মেরুদণ্ড, সেগুলো অনির্দিষ্টকালের জন্য শাটার ডাউন করবে। কয়েক কোটি মানুষের চাকরি যাবে। দেখুন বাংলাদেশের ঘোষণা। 1 তারিখ থেকে আমরা সকল ফ্যাক্টরি বন্ধ করে দিব, আর আমাদের ব্যাংকের টাকা ফেরত দেওয়ার কোনো সিস্টেমই নাই, কোনো উপায়ও নাই। আমরা যে পুঁজি দিয়ে ব্যবসা করি, আমাদের পুঁজির পরিমাণ অর্ধেকের নেমে গেছে, অর্ধেকের নিচে নেমে গেছে। আমরা যে তুলা ইম্পোর্ট করব সেটারও সক্ষমতা হারিয়ে ফেলছি। তুলা ইম্পোর্ট করতে তো টাকা লাগে, তো আমার প্রতিনিয়ত যদি আমি 30 সেন্ট করে কেজিতে লস করি, আমার টাকা তো সংকুচিত হয়ে যাচ্ছে। আমার ফ্যাক্টরি বন্ধ করার ছাড়া কিচ্ছু নাই। আমাদের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিলেও আমরা ব্যাংকের দায় দানা শোধ করতে পারবো না। গত 1 বছর ধরে আমরা সরকারকে বারবার বলছি, কমিউনিকেট করছি যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। সহযোগিতা সারা জীবনের জন্য না, একটু এখন তো একটা ক্রাইসিস যাচ্ছে, এটা ন্যাশনাল ক্রাইসিস। যাক, ফাইনালি বাংলাদেশ স্বীকার করলো তাওরা দেউলিয়া। তারা লাভ করতে পারছে না, ব্যাংকের ঋণে জর্জরিত, তাদের বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই। ভারত থেকে যে সস্তা উন্নত মানের সুতো আসতো, আজ ভারতের কাছে নথি স্বীকার করে, ভারতের বিরুদ্ধে গালবন্ধ করে তারা বাধ্য হচ্ছে, ওপার বাংলার এই সমস্ত মিল বাধ্য হচ্ছে নিজেদের ঝাঁপি ফেলার জন্য। কারণ ইউনূস সরকারের ভ্রান্ত নীতি। কিন্তু এর পেছনে কি শুধু ব্যবসায়ী আছে, নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্রও আছে? অর্থনীতি তো শুধু শুরু। ওপার বাংলায় আজ সংখ্যালঘুদের রক্ত দিয়ে হোলি খেলা হচ্ছে। গত 1.5 মাসে 15 জন হিন্দু খুন হয়েছে। এক এক করে নামগুলো মুছে ফেলা হচ্ছে। নরসিংহীতে এক 23 বছরের দীপককে, এক 23 বছরের যুবককে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। জানেন কেন? জানেন? কারণ তিনি হিন্দু। এই ছেলেটাকে চঞ্চল কেন্দ্র ভূমি। সিসিটিভি ফুটেজে খুনিদের দেখা যাচ্ছে, কিন্তু প্রশাসন অন্ধ সেজে বসে আছে। আজ এই বিশেষ পর্বে আমরা আপনাদের দেখাবো সেই দৃশ্য যা দেখে শিউরে উঠছে গোটা বিশ্ব। এক নিরীহ হিন্দুকে তার দোকানের ভেতর শাটার নামিয়ে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। আর বাংলাদেশের এক হতভাগ্য পিতা, যিনি জেলের ভেতর নিজের 9 মাসের মৃত সন্তানের দেহ শেষবার স্পর্শ করলেন, কিন্তু প্রশাসন তাকে 1 ঘন্টার প্যারোলটুকুও দিল না, যাতে গিয়ে নিজের স্ত্রী এবং মৃত শিশুকে দেখে আসতে পারে। এটা কি কোনো সভ্য দেশে হয়? বাংলাদেশ কি আদৌ এই মুহূর্তে সভ্যতার সঙ্গে রয়েছে, সভ্যতায় রয়েছে, নাকি এক আদিম বদ্ধ ভূমিতে পরিণত হয়েছে? আজ আমরা চুলচেরা বিশ্লেষণ করব কেন বাংলাদেশের এই পতন অনিবার্য, কেন ভারত আজ এক নীরব কিন্তু প্রভাবশালী ভূমিকা নিচ্ছে। কোথাও যাবেন না, দেখতে থাকুন। এবার একটু গভীরে যাওয়া দরকার।
বাংলাদেশের অর্থনীতির 85% আসে গার্মেন্টস বা পোশাক শিল্প থেকে, কিন্তু আজ সেই শিল্পই আইসিইউতে চলে গেছে। বিটিএম এর প্রেসিডেন্ট শওকাত আজিজ রাসেল চিৎকার করে বলছেন, আমরা দেউলিয়া হয়ে গেছি। যার বক্তব্য আপনাদের শোনালাম। মিল মালিকদের অবস্থা এমন যে তাদের মূলধন অর্ধেক হয়ে গেছে, ব্যাংকের ঋণ শোধ করার মতো কানাকড়িও নেই তাদের কাছে, মিল কি চালাবে। মজার বিষয় দেখুন, ওপার বাংলার কট্টরপন্থীরা যখন ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করছিল, তারা কি ভেবেছিল যে তাদের শরীরের সুতোটাও আসবে ভারত থেকে? আজ বাংলাদেশের বাজারে 12,500 কোটি টাকার দেশি সুতো বিক্রি না হয়ে পড়ে রয়েছে, কেউ কিনছে না। কারণ ভারত থেকে আসা সুতো শুধু সস্তাই ছিল না, তার মান অনেক ভালো ছিল। বাংলাদেশ সরকার এখন চাইছে ভারতের সুতোর উপর কর বসাতে, যাতে স্থানীয় মিলগুলো বাঁচে। কিন্তু ওদিকে পোশাক যারা রপ্তানি করত তারা কাঁদছেন। তারা বলছেন, যদি ভারতের সুতোয় কর বসে তবে এক কেজি সুতোর দাম বাড়বে 40 সেন্ট। এর ফলে বিশ্ববাজারে ভিয়েতনাম বা ভারতের সাথে বাংলাদেশ আর লড়াই করতে পারবে না। অর্থাৎ হয় টেক্সটাইল মিল মরবে, নয়তো গার্মেন্ট শিল্প ডুববে, কোনো মাঝপথ নেই। আর এরই মাঝে এখন 1 কোটি মানুষের চাকরি একেবারে খাদের কিরানায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে। কারণ ওই ইউনূস সরকারের ভ্রান্ত ধারণা যে ভারতবর্ষের কাছ থেকে তারা ভালো মানের সুতো কম টাকায় কিনতো, তাদের সঙ্গে এমন চরম অসভ্যতা করেছে যে এখন তাদের কিচ্ছু করার নেই। কিন্তু কারখানায় তো শুধু সুতো লাগে না, বিদ্যুৎ লাগে। বাংলাদেশের আকাশে আজ অন্ধকারের ঘন ঘটা। জানেন কি, ওপার বাংলার বিদ্যুৎ ব্যবস্থার প্রায় 40 থেকে 50% আজ বিকল। কারণ আদানি গ্রুপের মতো বড় বিদ্যুৎ সরবরাহকারীদের বিল মেটানোর ক্ষমতা হারিয়েছে ইউনূসের সরকার। বিদেশি মুদ্রার ভান্ডার বা ফরেক্স রিজার্ভ এই মুহূর্তে বাংলাদেশের তলানিতে। 2021 সালে যা ছিল $46 বিলিয়ন, আজ তা নেমে এসেছে 26 বিলিয়নে। এই মুহূর্তে বাংলাদেশের মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া, প্রায় 9% তাদের মুদ্রাস্ফীতি, ইনফ্লেশন। তার উপর ব্যাংকিং ব্যবস্থা পুরো পঙ্গু। মোট ঋণের 35% এখন অনাদায়ী বা নন পারফর্মিং অ্যাসেট। বাংলাদেশের আম জনতা দিশেহারা। আর এই সুযোগেই মাথা চাড়া দিয়ে উঠছে কট্টরপন্থীরা। বাংলাদেশে ভোট হবে, আপনারা জানেন তো, ভোট হবে। কিন্তু সেই ভোট কখন হবে? মানুষ বাংলাদেশে কাঁদছে, মানুষের হাহাকার বাংলাদেশে সর্বত্র। কারণ তাদের সর্বস্ব খোয়া যাচ্ছে, হাতে টাকা নেই, চাকরি নেই। 1 কোটি মানুষ, এগুলো মিল মালিকদের ছবি দেখাচ্ছি। গতকালকের ঘোষণার পর যখন বলে দেওয়া হয় 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত সুতোর কল, সমস্ত মিল বন্ধ, তারপর মিলের কর্মচারীদের হাহাকার। কট্টরপন্থীরা তো ভারতের বিরোধিতা এবং হিন্দু নিধনে মন দিয়েছেন। ইউনূস সরকার জঙ্গিদের ছাড়াতে মন দিয়েছেন। আর আমজনতা বাংলাদেশের না খেতে পেয়ে মরার দিকে এগোচ্ছেন। মিল মালিকরা কাঁদছে, হাহাকার তাদের। কি হবে? বাংলাদেশের বিটিএম, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, তার যে সভাপতি, তিনি জানিয়ে দিচ্ছেন যে আমাদের পয়সা নেই, আমরা দেউলিয়া হয়ে গেছি, আমরা টানতে পারবো না, অল ইজ ওভার। আর কট্টরপন্থীরা কি ভাবছে? তারা ভাবছে ভারতের বিরোধিতা করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু বাস্তবটা হলো, ভারতের হাত ছাড়া আজ ওপার বাংলার 1 পা চলার ক্ষমতা নেই। তারা অন্ধকারে ডুবতে বসেছে, কারণ আদানির পাওয়ার্সের টাকা তারা দিতে পারছে না, কয়েক বিলিয়ন ডলার দিতে পারছে না। তাই 40 থেকে 45% বাংলাদেশে খুব শিগগিরই ব্ল্যাক আউট হয়ে যাবে। সেই নৃশংসতার গল্প শুনুন, যে গল্প শুনলে এই মুহূর্তে সভ্যতাও লজ্জা পাবে। কারণ মিল বন্ধ হচ্ছে, অন্ধকারে ছেলে যাচ্ছে দেশ, কারো কোনো মাথা ব্যথা নেই। তারা হিন্দু নিধনে মেতেছে। নরসিংদীর চঞ্চলচন্দ্র ভৌমিক, মাত্র 23 বছরের এক তরুণ, একটি গ্যারেজে কাজ করতেন। রাতে ক্লান্ত শরীরে সেখানে ঘুমোচ্ছিলেন, কিন্তু তার অপরাধ, তিনি হিন্দু। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে একদল দুষ্কৃতী পেট্রোল ঢেলে দোকানে আগুন ধরিয়ে দিল। পুলিশ বলছে তদন্ত চলছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি। কেন? কারণ ওপার বাংলায় এখন হিন্দুদের জীবন
কচু পাতার জলের মতো। 5ই অগস্ট 2024-এর পর থেকে সেখানে যে অরাজকতা শুরু হয়েছে তার বলি হচ্ছেন একের পর এক সাধারণ মানুষ। মনমোহন সিংহের দীপচন্দ্র দাসকে পিটিয়ে, দেখুন ভিডিওটা দেখাবো আপনাদের, মনে করুন এই ভিডিওটা, পিটিয়ে ঝুলিয়ে তারপর পুড়িয়ে মারা হলো। মিথুন সরকার নামে এক যুবক ভিড়ের ভয়ে পালাতে গিয়ে জলে ডুবে মরে গেল। ভারত সরকার বারবার উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু ঢাকার অন্তর্বর্তী সরকার যেন নাকে তেল দিয়ে মরছে। এরই মাঝে 12ই ফেব্রুয়ারি ঢাকায় ভোট। আমি আপনি সবাই জানি ঢাকায় ভোট, কিন্তু সেখানে ভোট হবে না শান্তিপূর্ণভাবে। আজকে লালমনিরহাটে কি হয়েছে জানেন? আজকে লালমনিরহাটে ভোটের আগে জামাতিরা প্রকাশ্যে আম জনতার ওপর চড়াও হয়। দেখুন ভিডিও। কে বলছে শান্তপূর্ণভাবে ভোট হবে? জামাতিদের বক্তব্য, কোনো অমুসলিমকে কিংবা কোনো অকট্টরপন্থীকে, যারা শরিয়া মানে না, যারা গণতন্ত্রে ভরসা রাখে, এমন কাউকে ভোটে দাঁড়াতে দেওয়া হবে না। এই মর্মে আজকে লালমনিরহাটে রীতিমতো রক্তগঙ্গা বইল। লাঠি সোটা নিয়ে মানুষ অরাজকতার বাংলাদেশ দেখালো। আর এই জামাতের নেতাগুলোও কিন্তু কিছু কম যায় না। ওপেন র্যালিতে পাবলিককে উস্কানি দিচ্ছে, পাবলিককে বলছে, আমজনতাকে বলছে যে এখানে আল্লাহর শাসন হবে, ধর্মের শাসন হবে, গণতন্ত্র সব শুরু হয়ে যাক, প্রথমে ইসলামে আসুন, তারপর ভাব। কট্টরপন্থী মৌলবাদী বাংলাদেশ, যেখানে গণতন্ত্র নেই, অর্থনীতি নেই, সুশাসন নেই, শান্তি নেই, কিচ্ছু নেই, শুধু আছে কট্টরপন্থীরা, আছে মৌলবাদ এবং ধর্মের ধর্মান্ধজীবী। দেখুন এই হিন্দুদেরকে জায়গা দিয়েছে, ক্যাম্প করেছে। আমি হিন্দু ভাইদেরকে বলবো, আসেন, একমাত্র শান্তির ধর্ম এখানে নিরাপদ, দল মত নির্বিশেষে ইনশাআল্লাহ আগামীতে যদি ইসলামী আন্দোলন ক্ষমতায় যায়, এই দেশই নিরাপদ থাকবে। এটা তো দেখলেন কট্টরপন্থীদের অবস্থা। বলে আগে ইসলামে আসুন, তারপর ভাববো ভোট কি হবে। আরে অদ্ভুত, দেশের মানুষ খেতে পাচ্ছে না, টেক্সটাইল মিল বন্ধ হয়ে যাচ্ছে, মেন ইনফ্রাস্ট্রাকচার একেবারে তাদের অর্থনীতির শিরদাঁড়া ভেঙে পড়ছে। কট্টরপন্থীদের বক্তব্য, ধর্মের জিগির, ভোটের নামে রাস্তায় লাঠালাঠি। আর এবার যে গল্পটা শোনাবো তা শুনলে আপনারও চোখে জল আসবে। আওয়ামী লীগের এক ছাত্রনেতা, তার নাম জুয়েল হাসান। তার দোষ, সে আওয়ামী লীগ করত। গত বছর শেখ হাসিনার কে দেশ থেকে তাড়ানোর পর তারপর থেকেই সে জেলে বন্দী। তার স্ত্রী কনিজ সুবর্ণা স্বামীর মুক্তির জন্য লড়াই করতে করতে অবসাদে ভুগে, মেন্টাল ডিপ্রেশনে ভুগে আত্মহত্যা করেন। এবং তারই সাথে পাওয়া গেল তাদের 9 মাসের শিশু পুত্রটির নিথর দেহ। ভাবুন, আওয়ামী লীগের এক ছাত্রনেতা, তার দোষে আওয়ামী লীগ করে, তাই জন্য তাকে গত বছর থেকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তার স্ত্রী লড়তে লড়তে মানসিক অবসাদে এই মহিলা আত্মহত্যা করলেন এবং তার 9 মাসের শিশুপুত্রটির নিথর দেহ পাওয়া গেল। ভাবুন একবার। তবে এখানেই গল্প শেষ নয়। সেই মৃত স্ত্রী আর সন্তানের দেহ যশোরের কেন্দ্রীয় জেলের ভেতরে নিয়ে যাওয়া হলো, যাতে জুয়েল একবার শেষবারের মতো তাদের ছুঁতে পারেন। নিষ্ঠুর প্রশাসন তাকে প্যারোল দিল না। এটাই হলো নিষ্ঠুরতার প্রমাণ। একদিনের জন্য প্যারোল চেয়েছিল এই ছাত্রনেতা। আরে সে কোনো খুনি নয়, আসামি নয়, সে কোনো খুনের আসামি নয়, সে কোনো জঙ্গি নয়। জঙ্গিদের তো ছেড়ে দেওয়া হয়েছে, জঙ্গিরা ঘুরছে। সে পলিটিক্যাল প্রিজনার। তাই সে বলেছিল আমাকে একদিনের জন্য প্যারোল দিন, আমার স্ত্রী এবং শিশুপুত্রের নিথর দেহটা একবার দেখতে যাব। প্যারোল দেওয়া হয়নি। নিজের রক্ত মাংসের সন্তানকে প্রথমবার যখন কোলে নিলেন, তখন ওই বাচ্চাটা একটা লাশ। বাচ্চাটা যখন জন্মায় তখন জুয়েল চলে গিয়েছে হাজতে। জুয়েল চলে গিয়েছে হাজতে। তার সন্তান তারপর জন্মালো। প্রথমবার এই ছাত্রনেতা যখন নিজের সন্তানকে কোলে নিচ্ছে, তখন সে একটা লাশ, একটা মরদেহ। 9 মাসের লাশকে প্রথমবার তার বাবা তার সন্তানকে নিজের হাতে নিল।
বাংলাদেশের জেলগুলোতে আজ এভাবেই মানবাধিকারকে গলা টিপে হত্যা করা হচ্ছে। জুয়েলের স্ত্রীর পরিবারের মানুষ কাল কাঁদছে, প্রশ্ন করছে 1 ঘন্টার জন্য কি একজন পলিটিক্যাল প্রিজনারকে প্যারোল দেওয়া যেত না, যেখানে জঙ্গিদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে? দেখুন দেখুন। আপনারা কেমন? সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে তারে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতির কি এই পরে নাম হলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা। তাহলে কেন ছাড়লো না? কেমন আছে তোমার কাকা? আমার ভাইয়া, তার আমি দুলো ভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তার কোনোদিন কাঁদতে দেখিনি। কোনো খুনি নয়, কোনো জঙ্গি নয়, একজন পলিটিক্যাল প্রিজনার, একজন বাবা প্রথমবার তার 9 মাসের শিশুকে যখন কোলে নিচ্ছে, তখন তার 9 মাসের শিশু একটি লাশ। 1 ঘন্টার প্যারোল দেওয়া হলো না যাতে নিজের শিশু এবং স্ত্রীর মৃতদেহ দেখতে যেতে পারে। এদিকে হাদির মতো জঙ্গিদের জন্য ওদের গোটা দেশ নাকে কাঁদে। নিজের লোকেদের ওপর এই নৃশংসতা কোন সুস্থ সরকার করতে পারে বলুন তো? গোটা বিশ্ব না, বাংলাদেশের এই নৃশংসতা মনে রাখবে। পরিস্থিতি এখন হাতের বাইরে। ব্রেক্সিমকোর মতো বাংলাদেশের বৃহত্তম বেসরকারি সংস্থাও আজ বন্ধ হওয়ার মুখে। মানুষ রাস্তায় নামছে ভাতের জন্য, আর সরকার ব্যস্ত উগ্র মৌলবাদকে তুষ্ট করতে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশ এখন এক টোটাল ব্রেকডাউনের দিকেই হচ্ছে। অর্থনীতি নেই, সমাজ নেই, শুধু আছে ধর্মীয় উন্মাদনা আর হাহাকার। আর ঠিক এই মুহূর্তেই আমাদের কাছে এই খবরটা আসছে যে 1 ফেব্রুয়ারি টেক্সটাইল মিল বন্ধের যে ডাক দেওয়া হয়েছে, তার প্রভাব 1 কোটি বাংলাদেশির ওপর পড়বে। 1 কোটি বাংলাদেশি শ্রমিকের পেটে তালা। এবার কি হবে? বাংলাদেশ ভাঙবে, গৃহযুদ্ধ হবে। আপনাদের জুয়েল রানার কথা বলছিলাম না? সেই জুয়েল রানা, সেই বাবা যে প্রথমবার নিজের শিশুকে যখন কোলে নিল, তার শিশু একটা জ্যান্ত লাশ কারাগারের ভেতর বসে কোলে নিল। এই নৃশংসতা কোন সরকার নিজের মানুষের উপর করতে পারে? আর শুধু এই নৃশংসতা নয়, এখন যে কোটি কোটি মানুষ না খেতে পেয়ে মরবে 1 ফেব্রুয়ারি থেকে, কারণ সমস্ত টেক্সটাইল মিল, সুতোর কল বন্ধ হয়ে যাচ্ছে। মিল বন্ধের যে ডাক দেওয়া হয়েছে, তার প্রভাব কি শুধু ব্যবসাতেই সীমাবদ্ধ থাকবে? খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ আর এই দারিদ্র্য সহ্য করতে পারছে না। একটি গোপন রিপোর্ট বলছে আগামী কয়েকদিনের মধ্যে বাংলাদেশে বড় কোনো গণবিক্ষোভ বা সেনাবাহিনীর অভ্যন্তরে বিদ্রোহের সম্ভাবনা তৈরি হয়েছে। ইউনূস সরকার কি তাসের ঘরের মতো ভেঙে পড়বে? আমরা কি নতুন কোনো অভ্যুত্থানের সাক্ষী হতে চলেছি? আপনারা হয়তো ভাবছেন ভারত কি কিছু করছে না? ভারত চুপ করে আছে, কারণ ভারত জানে সময়টা কার দিকে। বাংলাদেশ এখন ভারতের সুতো আর বিদ্যুৎ বর্জন করার ডাক দিচ্ছিল। ভারত তখন চুপচাপ নিজের অর্থনীতিকে আরো শক্তিশালী করছিল। আজ অবস্থা এমন যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশের একটা পোশাকও বিদেশে রপ্তানি হওয়া সম্ভব নয়। বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের সুতো ছাড়া গতি নেই। যদি 1 ফেব্রুয়ারি থেকে ওপার বাংলার মিলগুলো সত্যি বন্ধ হয়ে যায়, যেমন ঘোষণা করা হয়েছে, তবে বিশ্ব বাজারের দখল চলে যাবে আমাদের হাতে, ভারতের হাতে। ভিয়েতনাম আর ভারত তৈরি হয়ে আছে বাংলাদেশের বাজার দখল করতে। অর্থাৎ বাংলাদেশ যত ভারত বিরোধিতা করবে, তত তারা নিজেদের পায়ে কুড়োল মারবে। এটা কোনো ষড়যন্ত্র নয়, এটা স্রেফ ইউনূস সরকারের কর্মফল। এটাই অর্থনীতি, এটাই বাণিজ্য। আজ আমরা যে ভয়াবহ চিত্র দেখালাম, তাতে একটা জিনিস খুব পরিষ্কার, বাংলাদেশ এক জ্বলন্ত আগ্নেয়গিরি। ভারতের সেনা পাঠাবার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। বাংলাদেশ নিজেই নিজের ক্ষতি করার জন্য একদম মুখিয়ে আছে। ওই ছবিগুলো দেখাও, বাংলাদেশের মানুষ কাঁদছে, হাহাকার করে কাঁদছে, কারণ পেটে তালা পড়বে। 3 মিলিয়ন বা 30 লক্ষ মানুষ নতুন করে দারিদ্র্য সীমার নিচে তলিয়ে যাচ্ছে। কলকারখানা বন্ধ হচ্ছে। কলকারখানা বন্ধ হলে রাস্তায় যে হাহাকার উঠবে, তা সামলানোর ক্ষমতা কোনো ডক্টর ইউনূসের নেই। একদিকে হিন্দুদের রক্তে ভেজা মাটি, আর অন্যদিকে কোটি কোটি মানুষের বেকার হওয়ার ভয়।
এই দ্বিমুখী সংকটে বাংলাদেশ কি আদৌ টিকবে? প্রশ্নটা রয়েই গেল। বাংলাদেশ কি স্রেফ উগ্র মৌলবাদের কাছে আত্মসমর্পণ করলো? যে দেশটা একদিন ভারতের হাত ধরে স্বাধীন হয়েছিল, আজ তারা ভারতকে গাল দিয়ে কি পেল আর কোথায় পৌঁছলো? চঞ্চলদের পোড়া লাশ আর জুয়েল হাসানের মৃত সন্তানের দেহ আজ বাংলাদেশের আসল পরিচয়টা দেখিয়ে দিচ্ছে, এবং এটাই তাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। তবে মনে রাখবেন, ইতিহাস তাদের ক্ষমা করে না যারা ধর্মের দোহাই দিয়ে উন্নয়নকে গলা টিপে মারে। 1 ফেব্রুয়ারির পর কি সত্যি ওপার বাংলা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে? উত্তর দেবে সময়, কারণ এই মুহূর্তে সময় বলছে মোহাম্মদের ইউনূসের পক্ষে কিচ্ছু নেই। তার জন্য তার ফরে কেউ নেই। দেশটা উগ্র মৌলবাদে ঢেকেছে, কলকারখানা বন্ধ হচ্ছে, মিল বন্ধ হচ্ছে, 1 কোটির ওপর মানুষের পেটে তালা পড়ছে। সেখানকার ছাত্র নেতারা প্রথমবার নিজের শিশুকে যখন কোলে নিচ্ছেন, তখন শিশু একটি লাশ, আর হিন্দুদেরকে কচুকাটা করা হচ্ছে। এবং সরকার মৌলবাদে মজেছে। বাংলাদেশ জলজ্জান্ত উদাহরণ। মৌলবাদে ডুবে থাকলে উন্নতি হয় না, পেট ভরে না। আজ এখানেই শেষ করছি। আর শেষ করার আগে একটা কথা বলি, শুনুন। যারা বলে না ভারতীয় সেনা গিয়ে বাংলাদেশ দখল করে নেবে, ভারতীয় সেনা গিয়ে বাংলাদেশকে ভেঙে দেবে, আরে ভারতীয় সেনার কি কাজ নেই নাকি? ভারতের অন্য কোনো কাজ নেই নাকি? ভারতীয় সেনা যাওয়ার কোনো দরকার নেই। বাংলাদেশ নিজেই একটা টিকিং টাইম বম, নিজেরাই নিজেদের শেষ করছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।